আমার মতো অনেক স্কিল আছে, অনেক মেধা আছে এবং আমি নাচ গান মানে অনেক গুণাবলী সম্পন্ন একটা মানুষ। সমস্ত নায়ক নায়িকারাও একদিকে থাকে প্রোগ্রামে আর আমি একদিকে নিজের জায়গাটা করে ফেলেছি। এই জেনজি বা আরেক জেনারেশন, গাদা জেনারেশন, বিশাল সংখ্যার জেনারেশনের পিপল ওই ফ্যাশনটাকে ক্যারি করবে। ইট ওয়াজ অ্যাডাল্ট ফান। প্রিভিয়াস পডকাস্টে আমাদের একজন ফ্যাকাল্টি এসেছিলেন, অনামিকা মজুমদার আপু, নিটার থেকে। সো উনি অ্যাগ্রি করেন এই যে বাংলাদেশের সুদর্শন পুরুষ অ্যাডলফ খান। তামাপুরে যেভাবে শোনা হয়, আমি দীর্ঘদিন পড়তে মানুষের নানান রকম সমালোচনা শুনতে আজকে অ্যাডলফ খান হয়েছি। সো এটা একদিনে হয়নি। অবশ্যই বলে যাই, আজকে পর্যন্ত বলবো, অবশ্যই আমি অনেক মানুষের চেয়ে সুন্দর। মানে আমার দ্বারা সব কিছু সুন্দর ঘটে, আমার সুন্দর মন, এবং আমি জানি আমি কি সুন্দর জিনিস সৃষ্টি করতে জানি। আমার ক্রিয়েটিভিটি কতটাই সুন্দর। তো ডেফিনেটলি আমি অবশ্যই সুন্দর এবং সুদর্শন। আমাকে নিয়ে রাইটাররা বই লিখছে, কবি লিখছে। আমি খুব শীঘ্রই চলচ্চিত্রে নাম লিখাবো, চলচ্চিত্রের কাজ শুরু হয়ে যাবে। অলরেডি আমি সাইন করে ফেলেছি। আমাকে কপি করতে, কি পড়লো কি করলো, অ্যানিমেশন বানাতে, এআই বানাতে, সব কিছু আপনি সবার মোবাইলে, প্রত্যেকের মোবাইলের গ্যালারিতে অ্যাডলফ খানকে পাবেন। সো এটাই আমার অর্জন। আমি আসলে ওটাই চেয়েছি যে সবার মোবাইলে ঢুকে যাই। আমার ছবি শুধু আমার গ্যালারিতে থাকবে কেন, আমার ছবি সবার গ্যালারিতে থাকবে। ফ্যাশনে, চলাফেরায়, কথাবার্তায় সেগুলো কথা উঠে এসেছে। বা এই শিক্ষা সম্বলিত কথাবার্তা বা তথ্য সম্বলিত কথাবার্তা আপনি হাজার তারকার মধ্যেই পাবেন না। সো ডেফিনেটলি তারা অনেক জায়গা থেকে পিছিয়ে আছে। সো আমি ডেফিনেটলি বলবো যে অবশ্যই সুন্দর এবং সুদর্শন, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছিল, যারা সুদর্শন পুরুষের ব্যাখ্যাটাকে মাস্কুলিন কিংবা সেই বডি সডি, দাড়ি, গোফ কিংবা সেই রকম ব্যাটা মার্কা লোকদেরকে যারা সুদর্শন পুরুষ বলে ঝগড়া বা তর্ক দ্বন্দ্বে ডিবেটে জড়ায়, তাদের উদ্দেশ্যে বলবো সেই ধরনের সুদর্শন পুরুষদের মধ্যে অনেক ঘাপলাও আমি দেখেছি। অনেক সুদর্শন বলতে অনেক সুদর্শন, কিন্তু তারা দেখা গেছে যে চিট করছে, তারা একাধিক পরকীয়া করছে, তারা একাধিক সম্পর্কে লিপ্ত, তারা ঘরে একজনকে রেখে বাইরে প্রচুর অনেকের সাথে শয্যাসঙ্গী হচ্ছে, তারা মিথ্যে বলছে, তারা মানুষকে ঠকাচ্ছে, আঘাত করছে, তারা নানানভাবে ক্রাইম করে বেড়াচ্ছে দিন রাতে সুন্দর চেহারাটাকে বিক্রি করে। এবং তাদের অনেককেই দেখেছি আমি, তাদের বাবা মারা বৃদ্ধাশ্রমে, তাদের ওয়াইফদেরকে তারা দিন রাত অ্যাসল্ট করতেছে, টর্চার করতেছে। তারা নানান রকমভাবে ওই যে সুন্দর চেহারা, অনেকগুলো ফেসবুক আইডি খুলে ভোর অগোচরে নানান আইডি থেকে অনেকের সাথে চ্যাটিং করতেছে, প্রেমের সম্পর্কে জড়াচ্ছে। একাধিক বহুগামী পুরুষ যেটাকে বলে। সো এই বহুগামী পুরুষদেরকে আমি সুদর্শন পুরুষ বলতে নারাজ। আমি তার মতামতের উপর ডেফিনেটলি কিছু কথা ব্যাখ্যায় যাব। আমার কাছে সুদর্শনের ব্যাখ্যা হলো যে সুন্দর করে কথা বলতে পারে, যার ব্যবহার সুন্দর, যার চরিত্র সুন্দর, যার দ্বারা সমাজ কোনো রকম ক্ষতি সাধন হয় না, যার দ্বারা প্রতিশোধ পরায়ণ না, প্রতিহিংসা পরায়ণ না। আমার কাছে এই সমস্ত গুণাবলী মিলেই সে সুদর্শন পুরুষ, যার অধিকাংশ সবকিছুই আমার আছে। যে অডিয়েন্স তাহলে বলবেন যে কে সুদর্শন পুরুষ। আমি তিনটা নাম বলেছিলাম, অ্যাডলফ খান, সাকিব খান এন্ড জাহিদ হাসান। এই তিনজনের ভিতরে কে সুদর্শন পুরুষ আপনারা বলবেন। সো আমরা দেখবো আসলে বর্তমানে কাকে সুদর্শন পুরুষ হিসাবে সবাই দেখতে চায়। টিকটকে আমি দেখেছি অনেকগুলো ভিডিও, অনেক সুন্দর, মেয়েদের থেকে অনেক ভালো পারফর্ম করেছেন। সো তারপরেও আপনি সুদর্শন পুরুষ আসলে কিভাবে হলেন? আমার মতো অনেক স্কিল আছে, অনেক মেধা আছে এবং আমি নাচ গান মানে অনেক গুণাবলী সম্পন্ন একটা মানুষ আমার কাছে মনে হয়। এবং আপনারা যেভাবেই যেদিক থেকে যে পার্সপেক্টিভ থেকেই দেখেন না কেন, এবং এই টাইটেলটা একান্তই আমার। তো সেটাকে আসলে কোথায় ধরে রাখবো, নিজেকে কোথায় আত্মতৃপ্তির জায়গাটা থেকে নিজেকে কোথায় আসলে শান্তি দিব বা সুখ দিব, তখন আমি ওই ভিডিওগুলো মেক করতাম। আমি দুটো ক্যারেক্টারই প্লে করতাম, নারী পুরুষ দুটো ক্যারেক্টার প্লে করতাম, এবং অনেক প্রিয় জনপ্রিয় গানগুলোকে বা নাটকগুলোকে। ইভেন আমার একটা ক্যারেক্টার ওখানে ছিল সখিনা, যেটা খুব জনপ্রিয় ছিল। মানুষ, প্রত্যেকটা ঘরের মানুষ ভাবতো যে এটা আমি, মানে নিজেকে ভাবতো ওই জায়গাটায়। তো ওইরকম একটা প্ল্যাটফর্ম থেকে, টিকটক প্ল্যাটফর্ম থেকে কোনো একটা ক্যারেক্টার হিট হয়ে যাওয়া বা তাকে মানুষ নিজের মনে করা, সেখান থেকে আসলে ওই যে ভাইরাল যে ব্যাপারটা, ওই জায়গাটা থেকে কিন্তু গল্পটা শুরু। এখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, সমস্ত নায়ক নায়িকারাও একদিকে থাকে প্রোগ্রামে আর আমি একদিকে।
মানে একাই আপনি এখন হ্যাঁ এই জায়গাটা নিজের জায়গাটা করে ফেলেছি। ইয়ে করতে- যেই থাকুক, যেভাবেই আসুক না কেন, আমি ঢোকার সাথে সাথে পুরো মহলটা চেঞ্জ হয়ে যায়। আমাকে এই যে সাংবাদিক ক্যামেরাম্যানদের কাছে প্রথম তালিকার শীর্ষে নিয়ে গিয়েছে, মানে আমি গেলেই তাদের একটা ঝড় তুফান বয়ে যাবে এরকম একটা ব্যাপার ছিল। আমি তো এর আগেও প্রোগ্রামে যেতাম, তখন তো আর এগুলো হতো না। এখন কেন আমি গেলে মানে একদিকে পুরাটা হল রুম, একদিকে আমি। আচ্ছা, আমার কাছে এই টাইটেলটা অলওয়েজ পজিটিভ হয়েই ধরা দিয়েছে। তাহলে বাংলাদেশের এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অ্যাডলফ খান আসলে কি লেগেসি রেখে যেতে চায়? অ্যাডলফ খান যেটা রেখে যেতে চাই সেটা হলো অলরেডি রেখে যাচ্ছে। আমি জানি যে, বিশ্বাস করি মনে প্রাণে যে আমি আজকে যেটা করছি, অনেকে দ্বিধাদ্বন্দ্ব বা মতবিরোধ থাকতেই পারে, কিন্তু একটা সময় এই জেনজি বা আরেক জেনারেশন বা পরবর্তী প্রজন্ম আমার মৃত্যুর আগে বা পরে আমি দেখে যাব যে তারা সবাই অ্যাডলফ খান, তারা সবাই অ্যাডলফ খানকে ফলো করছে। আচ্ছা, অ্যাডলফ খানের ফ্যাশন ইতিমধ্যে অলরেডি সবাই কপি করা শুরু করেছে। কেউ কিছু পড়লেই দেখা যায় যে আমাদের মেগাস্টার থেকে শুরু করে যে কেউই মানে কিছু পড়লেই তার পাশে অ্যাডলফ খানের ছবি কোলাস করে ঢুকিয়ে দিয়ে বলে যে অ্যাডলফ খান। আচ্ছা। আজকে পুরো অ্যাডলফ খান সাজছে, আজকে পুরো অ্যাডলফ খান সাজছে। তো এই জিনিসগুলো হচ্ছে, আরও হবে সামনে। পরবর্তী জেনারেশন, এক গাদা জেনারেশন, বিশাল সংখ্যার জেনারেশনের পিপল ওই ফ্যাশনটাকে ক্যারি করবে। তখন সবাই ওইটা দেখবে আর বারবার স্মরণ করবে যে ইট ওয়াজ অ্যাডলফ খান। তার মানে আপনি পরবর্তী জেনারেশনের জন্য আপনি একটা ফ্যাশন আইকন হতে চান, ফ্যাশন সিম্বল। এটাই হতে যাচ্ছে, আচ্ছা, ওকে, লিখে রাখতে পারো। আচ্ছা। ডিজাইনিং আপনি নিজে ডিজাইন নিজে করেন, কোরিওগ্রাফি, আবার এখন স্টেজ পারফর্মও করছেন। খুব শীঘ্রই সবাই জানে যে আমি অলরেডি চলচ্চিত্রে নাম লিখিয়েছি। এই পপুলারিটি, এই অডিয়েন্স, যেহেতু আমাকে দেখে মানুষ, রাইট। আমার এত দর্শক, মানে আমার এত ভিউ, তো সেটা যদি আমি বিভিন্ন সেক্টরে কাজেই না লাগাতে পারলাম, তাহলে তো আমার একটা লাভ হলো না। তার মানে আমরা সামনে বড় পর্দায় অ্যাডলফ খানকে ইনশাল্লাহ, দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ, হ্যাঁ, Okay. সুন, ভেরি সুন। ওকে, আপনি কি একটু শেয়ার করবেন যে আপনার এই অ্যাডলফ খান হওয়ার পিছনের সবচেয়ে টার্নিং পয়েন্ট কি ছিল? টার্নিং পয়েন্ট ছিল হলো আমার জেদ, আমার পরিশ্রম এবং আমার সততা এবং আমার একাগ্রতা। যা আমি চেয়েছি, যা করতে চেয়েছি, যা অ্যাচিভ করতে চেয়েছি, আল্লাহ আমাকে তা করার সুযোগ দিয়েছে। এবং আমি আমার এমন কোনো কিছু কাজ দেখাতে পেরেছি বা ফ্যাশন দেখাতে পেরেছি যেগুলো ইতিপূর্বে বাংলাদেশে কেউ দেখায়নি, সেটা আমার জন্য টার্নিং পয়েন্ট। সর্বশেষ আমার যেই মানে পুরস্কারে ভূষিত হয়েছি এবং যে সব অ্যাওয়ার্ডগুলো পাচ্ছি বা যা পাচ্ছি, সেটা আমাকে জন্য টার্নিং পয়েন্ট। এবং আপনারা সবাই মিলে, দেশবাসী আমাকে যে টাইটেলটা দিয়ে দিয়েছেন সুদর্শন পুরুষ, সেটা আমার আরেকটা টার্নিং পয়েন্ট। সেটা অবশ্যই আমার লাইফের একটা ব্যাপক চেঞ্জ এনেছে এবং এই চেঞ্জ অব্যাহত রয়েছে এবং সামনে আপনারা আরও অনেক টার্নিং পয়েন্ট দেখার অপেক্ষায় থাকেন। ওকে, তো আপনি আসলে আপনার কাজের জন্য এখন পর্যন্ত কয়টা অ্যাওয়ার্ড পেয়েছেন? এই যে আমি অ্যাওয়ার্ড পাই বলে, হ্যাঁ, এত অ্যাওয়ার্ড কীভাবে পাই, নিশ্চয়ই সে কিনছে। আচ্ছা, তো এই যে নানান রকমের, এদের আসলে সব কিছুতেই একটা নেগেটিভ চিন্তা, তারা কোনো কিছুই পজিটিভলি ভাবতে পারে না। নতুন অবস্থায় যখন আমরা 4টা-5টা পাই বা 1টা-2টা দেখতে থাকি, তখন আমরা বাচ্চাদের মতো গুনতে থাকি, আমার 3টা হলো, 4টা হলো, 5টা হলো। ঘর ভর্তি অ্যাওয়ার্ড চকচক করে, সেলফ বা অ্যাওয়ার্ড সেলফগুলো বাড়তে থাকবে এরকম। তবে অ্যাপ্রক্সিমেটলি আমি বলবো আমার অবশ্য এখনও 100 ক্রস করেনি। তার মানে খুব শীঘ্রই 100 ক্রস করবে। যে সোশ্যাল মিডিয়াতে আপনার প্রচুর পরিমাণ হেটার্স, সো আপনি এটা আসলে কিভাবে দেখেন? তারা তো ব্যক্তি অ্যাডলফ খানকেই জানে না, আমার ব্যক্তিত্ব সম্পর্কেই তাদের কোনো ধারণা নেই, কিন্তু তারা দূর থেকেও একটু মেকআপ, একটু জুয়েলারি দেখে তারা জাজ করে এটা কি ছেলে না মেয়ে। ওকে, তারা ফ্যাশন মানে যদি আমি এক্সপেরিমেন্ট করি আর যদি আমি একটু মেকআপ করি, একটু জুয়েলারি পরি, তাদের কাছে মনে হয় এটা মেয়ে। আচ্ছা, মানে এটাই তাদের কাছে, তাদের সীমাবদ্ধতা ওই জায়গাটায় পর্যন্তই। আচ্ছা, হেটার্স হয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়াতে, যারা উল্টাপাল্টা কমেন্টস করছে, যারা রোস্ট করছে, যারা নানান রকম পেজে ট্রল করছে, সব কিছু করছে, দে আর নট হেটার্স। সো এটাকে বলবো আমি একটা রোগ, এটা একটা আস্তে আস্তে বেড়েছে। তারা ব্যর্থ, তারা ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেস, তারা জীবনের সব দিক থেকে অসফল। তারা না পাওয়ার বেদনা, ব্যর্থতা এবং সেই জায়গাটায় নিজেকে দেখতে না পারা, কোনোদিন নিতে না পারা এবং ওই জায়গাটায় সে কোনোদিন যেতে পারবে না বলেই সে অন্যদেরকে বড় চোখে দেখে না, অন্যকে ছোট করে বলে, অন্যকে ছোট করে দেখে, অন্যকে নিচে টেনে নেমিয়ে উল্টোপাল্টা লিখে টিখে বলে টলে নিজের ভেতরের একটা আত্মতৃপ্তি, আনন্দ অনুভব করে। কিন্তু যারা আসলে ফেক আইডি খুলে ওই বাজে মন্তব্য করে, আমি তাদেরকে কোনোদিনই, আর এই যে ফেক আইডির কথা বললেন, তাহলে কি যারাই এই হ্যাঁ, ম্যাক্সিমাম ফেক আইডি, আমি আইডিগুলোতে গিয়ে দেখি, নো ফ্রেন্ডস, নো পোস্ট, নাথিং, শুধু আইডি খুলেই তারা এগুলো করা শুরু করে দেয়। তার মানে আইডি কি খুলেই আপনাকে গালি হ্যাঁ, দেওয়ার জন্য?
তাদের এইভাবে করে মানুষকে অ্যাটাক করে লেখা বা এই ধরনের নিজের মতামতটাকে অন্যের উপর চাপিয়ে দেওয়া, এটা আমি বলবো পারিবারিক শিক্ষার অভাব। তাদের কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ডই নেই। কারণ পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা মূল্যবোধ মানুষকে এমনভাবে শেখায়, সে কখনো কোনো দিন কারো ব্যাপারে নাক গলাবে না, কাউকে গিয়ে বাজে মন্তব্য করবে না, কারো পোস্টে গিয়ে উল্টাপাল্টা লিখবে না, কারণ তার আত্মসম্মানে বাঁধবে যে আমার আইডি থেকে আমার নামটা তো দেখবে, আমি কেন এই কথাটা লিখবো, এটা বিবেকে গিয়ে বাঁধবে। হ্যাঁ, কিন্তু এটা তো অন্য সবার ক্ষেত্রে যেই ধরনের কমেন্টস হয়, কিন্তু এই অ্যাডলফ খানের ক্ষেত্রে তো অন্য রকমের কমেন্টসগুলো হয়। সেই ক্ষেত্রে আপনি হতে পারে এক একজনের তো এক এক রকম কমেন্টস হবে। আচ্ছা, ফিল্ম স্টারের যেরকম কমেন্টস হবে সেটা নিশ্চয়ই একটা ফ্যাশন আইকনের তা হবে না। right. আমার ফ্যাশনগুলো নিয়ে তাদের মাথার উপর দিয়ে যায়, দ্যাটস ওয়াই ফ্যাশন ট্যাশন নিয়ে লিখে। গ্রামের কিছু কোনো গ্রামের এখনো যে কুসংস্কারগুলো রয়ে গেছে, সোশ্যাল মিডিয়া সেই কুসংস্কার থেকে কিন্তু এখনো মানুষ বের হতে পারেনি। তারা ওই জায়গাটাই রয়ে গেছে, তারা এখনো আপডেট না, তারা মডার্ন না, তারা এখনকার সমাজের সাথে যেটা যায় সেই জিনিসগুলোর সাথে একাত্ম না, যে কারণে তারা ওই জায়গাগুলোতেই রয়ে গেছে। সো এই ধরনের আসলে প্রত্যেকটা ঘটনার পেছনে এই দল, এই যে সোশ্যাল মিডিয়ার এই যে যারা এগুলো লিখে, তারা সব কিছুর মধ্যেই আছে। তাদের কাজটাই এটা। তারা জীবনে কোনোদিন কোনো ভালো কিছুর সাথে তাদের জীবনে কিছু ঘটেনি বলে তারা কখনোই অন্যের ভালো দেখতে পারে না এবং কোনোদিন দেখতেও পারবে না। তারা এটা করতে 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 এক সময় নিঃশেষ হয়ে যাবে। সো এদের কোনো ভ্যালিড নাই, এরা এক্সিস্ট করে না কোথাও। আর এইসব কমেন্টসের আমার কাছে কোনো ভ্যালু নাই। তার মানে আপনার সেই ক্ষেত্রে তো আপনার কোনো হেটার্স নাই। না, আমার কোনো হেটার্স নাই। আপনি বাংলাদেশের কারণ জোহার, সো এইটা আপনি কিভাবে দেখেন? লাস্ট যে সে মেট গালাতে যখন সে একটা ড্রেস পরে হাজির হলো, এর আগে তো একটা ড্রেসের সাথে তার ড্রেস সামঞ্জস্য নিয়ে মানুষজন বেশ একেবারে কয়েকদিন সোশ্যাল মিডিয়া মুখর ছিল ব্ল্যাক ড্রেসটা, ব্ল্যাক রোজ। অ্যান্ড এরপর যে এবার মেট গালাতেও সে পড়ে গেল, তাতেও গিয়ে দেশের বাইরে বিদেশি পোর্টাল নিউজগুলোতে বা চ্যানেলগুলোতে গিয়ে সবাই আরফ খান লিখে রেখে আসছে তাকে। আচ্ছা, তো হয়তোবা সেও এটা মেনশন বা সে ওটা দেখেছে যে আমাকে কে আরফ খান লিখে যাচ্ছে। আচ্ছা। আমি স্বমহিমায় উজ্জ্বল এবং আলোতে আলোকিত আর কি। আচ্ছা, সো আপনি আসলে কাকে ফলো করেন? অ্যাডলফ খান, তার মানে অ্যাডলফ খান, শুধু অ্যাডলফ খানকেই অনুকরণ আর করেন? কাউকে না। এই যে বর্তমানে অনেকেই এই সোশ্যাল মিডিয়াটাকে আর্নিং সোর্স হিসাবে চিন্তা করে ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে প্রচুর রিলস বা প্রচুর ভিডিও বানাচ্ছে, কিন্তু এইখান থেকে সে কোনো আর্নিং পাচ্ছে না। এই জন্য দেখা যায় কি অনেকেই ভাইরাল কন্টেন্ট বানানোর জন্য প্রচুর ব্যস্ত থাকে। সো এই যে টাইমটা তারা এখানে দিচ্ছেন, তো এই ক্ষেত্রে তাদেরকে আপনি কিভাবে অ্যাডভাইস করবেন? আমি লাইভে এসে আসসালামু আলাইকুম, আমি অ্যাডলফ খান বলছি, আমি এটা করছি, আমার এই কথাটা কেন দর্শক শুনবে? আমার কথাটা দ্বারা তারা কেন ইনফ্লুয়েন্স হবে, কেন বিশ্বাস করবে যে আমি সত্যি কথা বলছি? এটা হবার একমাত্র কারণ ওই যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা এগুলো থেকে আমরা আর্ন করতে পারছি, টাকা দিচ্ছে, ডলার দিচ্ছে। সেটার জন্য তারা যারা করতে পারছে না কোনো কিছু, যারা বেকার বা ব্যর্থ বা অন্য কোনো জায়গা থেকেই সফলতা পায়নি বা কোনো সাকসেসের মুখ দেখেনি, তারা এখন একমাত্র পথ বেছে নিয়েছে। তাহলে ফেসবুকে বোধহয় এগুলো করলেই, ভিডিও বেশি করলেই তাহলে বোধহয় অ্যাটলিস্ট মাসের একটা হাত খরচ বা একটা কিছু উঠে আসবে। সেটার যুদ্ধেই তারা সব কিছুতে লিপ্ত হয়েছে আসলে বেসিক্যালি। কিন্তু অযাচিত জায়গায়, যে জায়গায় আসলে কখনো যে গাছে ফুলই ফুটবে না, সেই গাছে যদি আমি সারাদিন পানি দিতে থাকি, তাহলে তো আসলে আমার কোনো লাভ হচ্ছে না। আমাকে সেই জায়গাটাই নিজেকে ইনভেস্ট করতে হবে যে গাছে আসলে একদিন ফুল হবে, ফল হবে। তো ফুল ফল ছাড়া যে গাছে আমি সারাক্ষণ সার দিব, পানি দিব, সেই গাছে আসলে এই সার পানি দেওয়াটাই হচ্ছিল আমার সময় নষ্ট এবং আমার জীবন নষ্ট। অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল দে ডোন্ট নো, বা তাদের এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নাই যে আসলে ওই যে এখান থেকে আর্ন করবে, যে আর্নটাও কিন্তু এত সহজ সাধ্য না। কারণ ডে বাই ডে ফেসবুক কিন্তু আপনার টাকাটা কমিয়ে দিচ্ছে, ডলারটা কমিয়ে দিচ্ছে। তো আগে যে ভিউতে যে অ্যামাউন্টটা আসতো, সেই অ্যামাউন্টটা এখন আসছে না। 5টা পোস্টের মধ্যে কোন পোস্টটা আপনার রিচ হবে, দর্শকের এঙ্গেজমেন্ট বাড়বে, এটা আপনিও বলতে পারছেন না। সুতরাং আপনি এমনভাবেই নিজেকে ইনভেস্ট করবেন না যাতে প্রতিদিন আপনাকে অনেক হতাশার মধ্যে বা দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয়। আপনাকে সেটার থেকে উত্তরণের জন্য বিকল্প পথও অবশ্যই তৈরি করে রাখতে হবে। শুধু এটার উপর নির্ভর করে আপনি যদি আপনার মনে করেন যে এটাই আপনার রুজি বা এটাই আপনার সব কিছুর সলিউশনের একমাত্র উপায়, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। ফেসবুক পোস্ট বা সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে ইনকাম, এটা কারো ইনকাম হতে পারে না। এটা হতে পারে আপনার বাড়তি বোনাস, বাড়তি আনন্দ, বাড়তি একটা টাকা আসছে, আপনার অনেক কিছু
সেভিংস বা অনেক কিছুতে আপনি ওটা দিয়ে আপনি সেরে ফেলতে পারছেন, সেটা হতে পারে, কিন্তু এটা কখনো প্রধান ইনকাম বা এটাই আপনার মুখ্য, এটা করে কেটেই আপনি খাবেন বা করবেন বা আপনি একটা মানে মাসে চলবেন বা আপনার এই পর্বগুলোকে সারবেন, এটা একেবারেই রং কনসেপ্ট। দেখেন আজকে ফেসবুক আছে, কালকে হঠাৎ করে ফেসবুকটা নাও থাকতে পারে, তখন কিন্তু বিশাল একটা ধাক্কা আসবে। বা ফেসবুকের বিভিন্ন ধরনের চেঞ্জেস গুলো আসে, চেঞ্জেস বা আসতে অনেক পারে, প্ল্যাটফর্মে হ্যাঁ আসতে পারে, আসতে পারে। এটা এটা আপনার নিশ্চিত নিরাপত্তা নয়। এই যে অ্যাডলফ খান হয়ে উঠলেন, এর পিছনের মানে এক্স্যাক্টলি আসলে রিয়েল গল্পটা কি? অ্যাডলফ খান হয়ে ওঠার গল্পটা আসলে একদিনে হয়নি, এটা একটা অদ্ভুত একটা স্টোরি। অ্যাডলফ খান এসেছিল মিডিয়াতে কাজ করবে, সে মডেল হিসেবে এসেছিল, তারপর কোরিওগ্রাফি ডিজাইনিং করেছে, করতে 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 পাবলিক এত বেশি অ্যাডলফ খানের প্রতি অ্যাটাচ এবং অ্যাডলফ খানের প্রতি এত ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট কোন সময়ে কখন তারা নিজেরাই নানাভাবে অ্যাডলফ খানকে তৈরি করে ফেলেছে, অ্যাডলফ খানকে বড় করে ফেলেছে, তারা নিজেরাই জানে না। আচ্ছা, সো আমি আইটি প্রফেশনে না গিয়ে এখানে এসেছি কারণ আমি চেয়েছিলাম যে অ্যাডলফ খান হব, হ্যাঁ, দ্য অ্যাডলফ খান, যে অ্যাডলফ খানকে সবাই চিনবে, জানবে এবং অ্যাডলফ খান একটা আইকনে পরিণত হবে। কিন্তু এতটা সফলতা বা এতটা মানুষ চিনবে, জানবে, এতটা পরিচিতি লাভ করব, সেটা আসলে কখনো আমার ধারণার মধ্যে ছিল না, এতটা ভাবিনি আসলে। তার মানে তাহলে কি এই সময় আপনাকে এই আপনার এই সাকসেসের জায়গায় নিয়ে এসেছে? একদম। আচ্ছা, আপনি সুদর্শন পুরুষ আসলে কিভাবে হলেন? আমাকে মোস্ট স্টাইলিশ ফ্যাশন আইকন হিসেবে আচ্ছা। পরপর দুবার দুটো জায়গা থেকে অ্যাওয়ার্ড দিল। সেটাই কোনো সাংবাদিক ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, সে হয়তো বা স্টাইলিশ শব্দটা আসলে বাংলায় কি লিখবে, আমার নাইসকে লিখতে পারি সুন্দর, থাকে না, গুডকে লিখতে পারি ভালো, কিন্তু মোস্ট স্টাইলিশ ওইটা বোধ হয় শুদ্ধ বাংলাটা, ওইটার বাংলা ভাষাটা না লিখতে গিয়েই ওটাকেই ব্যাখ্যা করা হয়েছে সুদর্শন পুরুষ। সে হয়তো ভেবেছে যে ওটা সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড, আসলে তো আমাদের বাংলাদেশে কোনো সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড বলতেই কিছু নাই। আমাদের মিডিয়া যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় ফ্যাশন সেক্টরে কোরিওগ্রাফার, ডিজাইনার, মডেল, এদেরকে দেওয়া হয়, সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড এখনো হয়নি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে না হলো অনুষ্ঠান, না হলো কোনো মুকুট বিজয় বা আমার মাথায় মুকুট পরিয়ে দিল, না কোনো কিছু হলো, কিন্তু আমি কিন্তু টাইটেলটা পেয়ে গেছি। হ্যাঁ, সেটাই তো এখন দেখছি। সেটা যদি ভুলবশতও হয়ে থাকে, বাট টাইটেলটা আপনার সাথে একদম কারেক্টলি গেছে। এই টাইটেলটি আমাকে অনেক প্রিভিলেজ দিয়েছে, আচ্ছা। আমাকে আরও পপুলারিটি দিয়েছে, আমাকে অনেক কাজের সোর্স দিয়েছে, আমাকে মানুষের কাছে ডিমান্ড বাড়িয়েছে। সো এটা আসলে আল্লাহর দান এবং এটা মনে করি যে চট করে ঘটে গেছে এবং এটা পেয়েছি। এবং সবচেয়ে সাথে সাথে কাজের সোর্সের সাথে সাথে এটাও আপনাদের বোঝা উচিত যে এটা আমার ফিনান্সিয়ালও বিশাল একটা চেঞ্জ এসছে, যেহেতু কাজ বেড়েছে, ডিমান্ড বেড়েছে। সো সেদিক থেকে ফিনান্সিয়াল বা আর্থিক সচ্ছলতাও আরও বাড়বে বা রেমুনারেশন বাড়বে, ডিমান্ড বাড়বে, এটাই তো খুব স্বাভাবিক। সেটাই তো সব দিক থেকে আমি অবশ্যই সুন্দর এবং সুদর্শন। সো গাইস, আজকে আমাদের সাথে ছিলেন আমাদের অ্যাডলফ খান ভাই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন করে কে বলতে পারে বলেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাইফ একটাই, ছোট্ট একটা জীবনে, ভালো থাকুন, ভালোবাসুন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। ধন্যবাদ। এমন করে কে বলতে পারে বলেন? তোমাদের আজকে ইন্টারভিউর পর একটু হলেও আমার প্রতি ধারণা বদলাইছে না? বলো তো, তার ভিতরে আসলেই কিছু আছে, কোয়ালিটি বা মাল মশলা আছে, নাকি আসলে সে ফাঁকা কৌশিক বাজে বেশি, এরকম টাইপের ব্যাপারটা আর কি। অনেক সুন্দর করে সেট করেছে বৃষ্টির জন্য, দ্যাট স্ক্রিনে ভালো লাগতেছে, আমি দেখছি, এই জন্যই আমরা অনেক সুদর্শন।